সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। প্রিয় দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী আর্ট ডেমোক্রেটিক। প্রদর্শনী প্রতিদিন বেলা 11:30 থেকে রাত 8টা এই সময়ে চলবে 31 আগস্ট পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃস্রোত শিরোনামে ভাস্কর সুমন বর্মনের ভাস্কর্য প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 31 আগস্ট পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরে বাইরে। বিয়ে করবো কখন বললাম? তোর প্রেম করতেছো কেন? আমি অ্যাটলিস্ট আমার সন্তানের জন্ম তারিখটা মনে রাখতে চাই। ওদেরকে ব্যাংকগ্রাফট না করা পর্যন্ত আমি ছাড়ছি না। কোম্পানির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। বলো কেমন করে ঘরে বাইরে। রাত 9:40 থাকছে রাকেশ বসুর পরিচালনায় ধারাবাহিক নাটক চাওয়া পাওয়া। জীবন জুড়ে এমনই গান গাওয়া, এই তো কবির চাওয়া, আমাদের চাওয়া পাওয়া। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী নুজহাত পুষ্পিতা। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছো পুষ্পিতা? খুব ভালো আছি আপু, তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তুমি তো এতদিন পর্যন্ত সঙ্গীত শিল্পী ছিলে, খুব সম্প্রতি উপস্থাপিকা এই পরিচয়টার সাথেও তোমার পরিচিতি হয়েছে এবং যদিও আগে উপস্থাপনা করেছো, কিন্তু এখন এই যে নিয়মিতভাবে উপস্থাপনা করা, এই বিষয়টা আসলে কতটুকু এনজয় করছো? উপস্থাপনা আসলে আমার গানের পাশাপাশি আরেকটা প্যাশন ছিল, আরেকটা শখ ছিল। কারণ ছোটবেলা থেকেই দেখেছি আমার বাবা যেহেতু সাংবাদিকতা আর উপস্থাপনার সঙ্গে জড়িত ছিলেন, তো বাবা খুব সুন্দর করে কথা বলতেন। তো এই যে সুন্দর করে কথা বলার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমাকে আমার মা বলে যে মাঝে মাঝে মনে হয় আমার মধ্যেও চলে এসেছে আমার বাবার থেকে। তো সেখান থেকে আমার উপস্থাপনার প্রতি সবসময় একটা ঝোঁক ছিল। তো পাশাপাশি আমি বেশ কিছু প্রোগ্রামে উপস্থাপনা করেছিলাম, বাট রেগুলার বেসিসে আমার কখনো উপস্থাপনা ওভাবে হয়ে ওঠেনি। তো সম্প্রতি শুরু করেছি একটা প্রোগ্রাম উপস্থাপনা করা নিয়মিতভাবে। তো সব মিলিয়ে খুব ভালো লাগছে, সময়টা বেশ ভালো যাচ্ছে। ইভেন দর্শক শ্রোতা যারা আছেন তারা তো এতদিন গানের জন্য আমাকে পছন্দ করতেন, এখন তারাও বলে যে গানের পাশাপাশি মেয়েটা কথাও বলে সুন্দর। তো এই যে কমপ্লিমেন্টটা পাচ্ছি, তো এটা খুব ভালো লাগা কাজ করছে, এনজয় করছি। গানের পাশাপাশি এই কাজটাকেও অনেক বেশি উপভোগ করছি। আচ্ছা, এই যে তুমি যখন উপস্থাপনা করো, তোমার গেস্ট হয়তো বিভিন্ন মানুষ আসে, গুণী মানুষ অনেকে আসে, এবং অনেক সময় হয় যে তোমার ট্র্যাকের মানুষজনই আসছে, মানে সঙ্গীত অঙ্গনের মানুষজন আসছে। তো কোন ধরনের মানুষজনদের সাথে কথা বলতে তোমার খুব বেশি ভালো লাগে? যেহেতু আমি আসলে গানের মানুষ, সঙ্গীত শিল্পী, তো যখন সঙ্গীত শিল্পীরা আমার গেস্ট হয়ে আসে তখনই বেশি ভালো লাগে। মানে রিলেট করতে পারো তুমি? একদম রিলেট করতে পারি। দেখা যায় যে আমি যেই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছি এতদিন, সেই প্রশ্নগুলোই আবার তাদেরকে করছি। তো এই ব্যাপারটা অনেক মজার। আর হচ্ছে সঙ্গীত শিল্পী যারাই আসেন দেখা যায় যে আমার খুব পরিচিত, আমার কাছের মানুষ। তো তখন আরো বেশি এনজয় করি যে যাক তাহলে আড্ডাটা সেই রকম লেভেলে আর কি জমে ওঠে। আচ্ছা, আরো একটি ব্যাপার হয় কিন্তু যে তুমি যেহেতু গানের মানুষ, সুতরাং কেউ যদি কোথাও একটুখানি ভুল গান গেয়ে ফেলে তো সেটা তুমি ধরতে পারো বা বুঝতে পারো, তখন কেমন মনে হয়?
তখন যদি কাছের মানুষ হয় তাহলে আমি বলি যে এটা মনে হয় এই লিরিকটা না, এটা মনে হয় অন্য লিরিক, তখন বলা আচ্ছা। যায়। কিন্তু যদি না চিনি তখন তো আসলে বলা সম্ভব না, তখন শুনে যাই আর কি, আর কি করব। আচ্ছা, এবার আমাকে বলো যে এর মধ্যে গানের ব্যস্ততা কি কি ছিল? বেশ কয়েকটি গানের কাজ তুমি ইতিমধ্যে করেছো, মানে কোন কোন গান রিলিজ হলো আর কোন কোন গান চলমান অবস্থায় আছে? ইতোমধ্যে বেশ কয়েকটা গানের ভয়েস দেয়া হয়েছে, তো সেগুলো সামনে রিলিজ হবে, ভিডিওর অপেক্ষায় আর কি। আর নতুন একটা প্রজেক্ট আমি হাতে নিয়েছি আমার নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য। আচ্ছা। আমার নিজস্ব ইউটিউব চ্যানেল নুজহাত সাবিহা পুষ্পিতা, সেখান থেকে আমি মাঝে মাঝেই বেশ কিছু কভার গান বা নিজের কিছু মৌলিক গান ছেড়ে থাকি প্রতিনিয়ত। তো একটা বিরতি ছিল আমার ইউটিউব চ্যানেলের জন্য, কারণ কপিরাইট ইস্যুস সহ আরও অনেক ইস্যুস ছিল। তো এখন নতুন একটা প্রজেক্ট হাতে নিয়েছি আমাদের আরেকজন প্রিয় সঙ্গীত শিল্পী খায়রুল ওয়াসি ভাই, আচ্ছা। ওনার সুরে আর ওনার কথায় কিছু গান আর কি ইতোমধ্যে ইচ্ছা আছে করবার। তো সেই প্রজেক্টে থাকবে এই 5-6টা গান এরকম করে আচ্ছা, থাকবে। আচ্ছা। একবারে করব, একবারে অডিও গান, একবারে ভিডিও করব, তারপর একসাথে একের পর এক ইউটিউবে ছাড়ার প্ল্যান বাহ, আছে। এটা কবে থেকে, মানে এই পরিকল্পনা হাতে নিলে কবে থেকে? এই পরিকল্পনা হাতে নিয়েছি এই রিসেন্টলি হয়েছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ আগের কাহিনী আর কি। ভাইয়ের সাথে বসে ব্যাপারটাকে ফিক্স করলাম, তারপর এখন এই কাজটা শুরু করব আর একটু পরে, যেহেতু এখন আমার পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ততা চলছে, লেখাপড়া প্রায় প্রতিনিয়ত শেষের দিকে। প্রায় শেষের দিকে, এবং লাস্টের এই পর্যায়ে এসে আসলে আরেকটু বেশি ব্যস্ততা চলছে পড়াশোনা নিয়ে, স্বাভাবিক। থিসিস প্রজেক্ট বিভিন্ন কাজের জন্য। তো এই তো পড়াশোনার মাঝেই চেষ্টা করে যাচ্ছি, তো সেই প্রজেক্টের কাজও কিছু কিছু আগাচ্ছি আর কি। আচ্ছা, সঙ্গীত শিল্পী খায়রুল ওয়াসি তো আসলে কাজ করেন উনি ফোক ফিউশনটা নিয়ে, কিন্তু আমি যতটুকু জানি যে তুমি হচ্ছে আধুনিক গানের শিল্পী এবং তুমি আসলে ক্লাসিক্যাল বা সেমি ক্লাসিক্যাল বেসড, মানে ওই ধরনের গানগুলো আসলে গেয়ে থাকো, তো দুজন আসলে এক হলো কিভাবে? এই বিষয়ে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে খায়রুল ভাইয়া যেহেতু মানে ফোক গান করছেন, বাট ফোক গানের পাশাপাশি উনি আধুনিক গানও করছেন। উনি কিন্তু প্রতিনিয়ত নাটকে বা বিভিন্ন কাজই করছেন যেগুলো পুরোপুরি আধুনিক পর্যায়ে পড়ে। আর আমার সেমি ক্লাসিক্যাল আমার বেসিক হলেও দেখা যায় যে যখন আমরা একসাথে একটা কাজ নিয়ে বসি, তখন ভাইয়া যেই সুরই করে কিছু না কিছু কাজ, সূক্ষ্ম কাজ থাকে সেই আচ্ছা। সুরগুলোর মধ্যে, সূক্ষ্ম কাজগুলো থাকে এবং সেই কাজগুলো কিন্তু সেমি ক্লাসিক্যালের মধ্যেই আবার পড়ে যাচ্ছে। তো তখন সেই জায়গাটা আমার কাছে অনেক কমফোর্টেবল মনে হয় যে না, এই গানটা তো তাহলে আমার সাথে যাচ্ছে, আমার ভয়েসের সাথে যাচ্ছে। আর ভাইয়াও যখন সুর করে তখন পুষ্পিতা গাইবে এই কথাটা মাথায় রেখে সুর আচ্ছা, করে, আচ্ছা। যার জন্য আসলে কখনো কোনো সমস্যা হয়নি। ভাইয়া যেই গানই সুর করে আমার কাছে মনে হয় যে না, এটা ঠিকঠাক, এটা আমার সাথে যাচ্ছে, এরকম মনে হয়। এই জন্যই ভাইয়ার সাথে কাজ করতে যেয়ে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি। বাহ, দারুণ করে বললে। আচ্ছা, গানের লিরিক, মানে কোনো একটি নতুন গানের লিরিক মুখস্থ করতে তোমার কতদিন সময় লাগে বা কিভাবে, মানে প্রসেসটা কেমন? এইটা যদি বলি তাহলে নিজের ঢোল পেটানো একটু হবে। আমি আসলে ছোটবেলা থেকে আমার মুখস্থ বিদ্যাটা বেশ ভালো। আচ্ছা। আমার মা বলে, আমি যখন ন্যাশনাল আইডল স্কুলে পড়তাম সেখানে আবার সিস্টেম ছিল কি, তারা শিট দিয়ে দিত, ওই শিট দেখে দেখে হুবহু অ্যান্সার করা লাগতো। আচ্ছা। তো ছোটবেলা থেকেই ওই অভ্যাসটা আমার সবসময় রয়ে গেছে, যে যেটাই দিবে একদম হুবহু একবার দুইবার পড়ছি, মানে মেমোরাইজ মুখস্থ করবার হয়ে যাচ্ছে। ক্ষমতাটা খুব বেশি। হ্যাঁ, একদমই তাই। তাহলে আর লিরিক মুখস্থ করতে বেশি সময় লাগে না? হ্যাঁ, সেরকম সময় লাগে না। আর গান তো আসলে গান কিন্তু 2-3 বার গাইলে অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যায়। আমার কাছে মনে হয় প্রত্যেক শিল্পীর ক্ষেত্রে এটাই হয়, যে গানটা যদি 2-3 বার গায় তাহলে অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যায়। আচ্ছা, মানে ওটা আসলে আমার কাছে মনে হয় তুমি ধারণ করো, মানে গানটাকে মুখস্থ করবার চাইতে বোঝার ব্যাপারটা বেশি কাজ করে। সবসময় যে কোনো গান যদি আমি তুলি কখনো প্রথমবারের মতো, তখন আগে দেখি যে লিরিকটা আসলে কি বলছে বা অনুভূতিটা বোঝার সবসময় চেষ্টা করি। তো সেই অনুযায়ী যখন 2-3 বার গানটা শুনি, কারণ আমার কাছে মনে হয় যে শিল্পীদের কান মারাত্মক একটা জিনিস, একদম সুর তোলার ক্ষেত্রে বা গান তোলার ক্ষেত্রে কান অনেক বড় একটা ভূমিকা পালন করে। তো যখন গানটা শুনি 2-3 বার, তখনই অটোমেটিক্যালি আসলে মেমোরাইজ হয়ে আত্মস্থ যায়। হয়ে যায় গানটা। একদমই তাই। আচ্ছা, কখনো তোমার এমন হয়েছে যে কোনো একটি, যেহেতু তোমাদের স্টেজ শো করতে হয়, পারফর্ম করতে হয়, তো পারফরমেন্সের আগ দিয়ে গলা বসে গেছে এবং মানে শোটা ফাইনালি গিয়ে ক্যান্সেল করতে হয়েছে, এরকম কোনো ইনসিডেন্ট আছে কিনা? হ্যাঁ, এরকম ইনসিডেন্ট আছে। আমার এখনো মনে আছে যে যখন স্টেজ শো থাকে, স্টেজ শো তো আসলে অনেক আগে থেকে Booking দেওয়া, কমিটমেন্ট দেওয়া হ্যাঁ। থাকে যে যাব।
তো স্টেজ শো আসলে পেছানো খুব একটা সম্ভব হয় না, আবার হচ্ছে অনেক ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তো স্টেজ শো পেছাইনি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, যে গলা যতই বসা থাকুক তারপরেও চেষ্টা করে গেছি যাতে গানটা ভালো হয়। কিন্তু এই যে যখন লাইভ শো থাকে, স্টেজ শো এর থেকে আমার কাছে মনে হয় যে লাইভ শোটা আরেকটু টাফ, কারণ লাইভ শো একদম ডিরেক্ট যাচ্ছে, ওখানে কিন্তু থামার কোনো সুযোগ নেই বা একটা গান একটু কম গাওয়ারও কোনো সুযোগ নেই। তখন যেটা দেখা গেছে যে আমার এরকম ইনসিডেন্ট আছে, আমার একবার একটা লাইভ শো ছিল পরের দিন, তার আগের দিন আমার হুট করে জ্বর এসেছে। এখন জ্বর আসলে আমার গান গাইতে বেশ কষ্ট হয়, সেটা একটা ব্যাপার যে ঠিক আছে জ্বর এসেছে বাট তাও আমি গান গাইতে পারবো, সমস্যা নেই। কিন্তু হুট করে দেখে আমার গলাটাও বসে গেল ওই দিন। তখন তো আমি খুবই মানে টেনশনে পড়ে গেছি যে তাহলে আমি কিভাবে গান গাইবো। তখন আমার কিচ্ছু করার নেই, একদম আগের দিন আমার প্রডিউসারকে ফোন দিয়ে মানে বাধ্য হয়ে এটা ক্যান্সেল করতে হয়েছে যে ভাই আমি একদমই পারছি না, আমি কথাও ইভেন বলতে পারছিলাম না। আমার এরকম হয়েছিল একটা টাইম যে কথাও বলতে পারছি না, খুবই গলা বসে গেছে। তো শিল্পীর জন্য কিন্তু গলা বসে গেলে মানে জিনিসটা খুবই কষ্টকর একটা ব্যাপার হয়ে যায়। অ্যান্ড এটার জন্য আমি সাফারও করেছি বেশ, আমার ডক্টরের কাছেও যাওয়া লেগেছে এটার জন্য। তখন ডক্টরের কাছে যাওয়ার পরে ডক্টরও আমাকে প্রায় 1 মাসের মতো ভয়েস রেস্ট দিয়েছিল। আচ্ছা, তারপরে 1 মাস গান গাওয়া হয়নি আর? 1 মাস যে আমার উপর দিয়ে কি গেছে, মানে আমি গান গাইতে পারছি না, আমি রেস্টে আছি, এটা আমার জন্য খুবই কষ্টের, এটা অনেক কষ্টের একটা ব্যাপার যে আমি হচ্ছে রেস্টে আছি, আমি গান গাইতে পারছি না। আর ফোনও আসছে যে প্রোগ্রাম আসছে, কিন্তু সব প্রোগ্রাম আমার না করে দিতে হয়েছিল। তো ওইটা অনেক কষ্টকর একটা মুহূর্ত ছিল, বাট তারপরেও আল্লাহর রহমতে আমার 1 মাস রেস্টের পরে আমি রিকভার করতে পেরেছি। আচ্ছা, তোমার নিজের সুরে একটি গান রিলিজ হবার কথা ছিল, তুমি বলেছিলে এর আগের প্রোগ্রামে যখন এসেছিলে, সেটা কি অবস্থা এখন? সেটা সুর কমপ্লিট হয়ে যাওয়ার পর ভয়েসও দেওয়া হয়ে গেছে, আমি এবং মুমিন ভাইয়া দুজন মিলে সেই গানটা ডুয়েট করেছি। তো ভয়েস কমপ্লিট হয়েছে, ভিডিওটা এখন পর্যন্ত করা হয়নি। এখনো হচ্ছে না কেন? এখনো হচ্ছে না বলতে আসলে মাঝখানে আমি একটু বেড়াতে গিয়েছিলাম, ট্যুরে গিয়েছিলাম, তারপর আমি মাঝখানে আবার একটু অসুস্থ ছিলাম, আবার মাঝখানে আমার পরীক্ষা ছিল। তো এরকম করতে 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 এই গানের বয়স মনে হয় অনেক দিন হয়ে গেছে, প্রায় মনে হয় কত 2-3 মাস হয়েও গেছে ভয়েস দিয়ে আসার পরে। আর মুমিন ভাইয়া তো আমাকে ফোন করি যে তুই কবে পারবি, তুই শুধু আমাকে বল তুই কবে ফ্রি। পরে আমি ভাইকে বলি ভাইয়া এই সপ্তাহে না, এই সপ্তাহে না, আগামী সপ্তাহে, এভাবে করতে করতে 2-3 মাস হয়ে গেছে। এখন একটা আশা আছে যে না, এই সপ্তাহের মধ্যে আশা করি ভিডিওটা কমপ্লিট করে ফেলতে পারবো। সামনে তো লেখাপড়ার একটা বড় চাপ আছে, নভেম্বরে তোমার বিএসসি শেষ হয়ে যাবে এবং এরকম একটা খটামটা সাবজেক্টে পড়ো তুমি, আসলে গানের পুরো উল্টো দিক। লেখাপড়া শেষ করবার পরে আসলে প্ল্যানটা কি, মানে ফুল টাইম কি গানের জন্য নিবেদিত প্রাণ থাকতে চাও কিনা? লেখাপড়া করছি তো সিভিল ইঞ্জিনিয়ারিং এ, আপু তুমি জানোই তো। সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিএসসি কমপ্লিট হওয়ার পরে, এই বছরই কমপ্লিট হবে ইনশাল্লাহ, কমপ্লিট হওয়ার পরে ইচ্ছা আছে যে যে কোনো একটা জব সেক্টরে ঢুকে যাব। আর গানটা যেহেতু ভালোবাসার জায়গা, প্যাশনের জায়গা, গানটা আমার সাথে আজীবনই থাকবে। আর লেখাপড়া শেষ হয়ে যাওয়ার পর তখন একটু হলেও ফ্রি থাকবো, এখন বিভিন্ন কাজ করতে পারি না লেখাপড়ার প্রেশারে, বাট তখন একটু হলেও ফ্রি থাকবো, তখন ইচ্ছা আছে আরো বড় পরিসরে গানটা করবার। আচ্ছা, এই যে স্টেজ শো করার জন্য আসলে প্রচুর ড্রেসেস লাগে, মানে কিভাবে আসলে ম্যানেজ করো যখন স্টেজ শো একদম রেগুলার বেসিসে থাকে? এখন তো হয়তো অফ সিজন, কিন্তু যখন সিজন স্টেজ শো, তখন আসলে কিভাবে ম্যানেজ করো? আসলে তখন কিভাবে ম্যানেজ করি বলতে, আমাদের শিল্পীদের ক্ষেত্রে বা আমরা যারা মিডিয়াতে কাজ করি তাদের ক্ষেত্রে একটা জিনিস হয় যে একটা ড্রেস পরলে হয়তো বা সেটা পরে পরা হয় না, কিংবা অনেক দিন পরে পরা হয়। তো আমার ক্ষেত্রেও সেটাই দেখা গেছে, একটা স্টেজ শো পর পর অনেকগুলো ড্রেস লাগবে, তখন কি করি একটু কিনেই ফেলি ড্রেসগুলো, কিনেই ফেলি। হ্যাঁ, একটু কিনেই ফেলি, শপিং করে ফেলি, শপিং করার পর সেই ড্রেসটা যে পরি, পরার পরে এই তো একদিন পরলাম, এরপর আর কোনো খবর নেই সেই ড্রেসের। আমি ভুলেও যাই মাঝে মাঝে যে আমার এরকম একটা ড্রেস ছিল, পরে আমাকে মা মনে করিয়ে দেয় যে তোর তো ওই ড্রেসটা ছিল, তুই তো অনেকদিন পরিস না, ওইটাই পর। পরে তখন ওইটা পরি আর কি। এই যে ম্যানেজ করার যে ব্যাপারটা। আবার আরেকটা জিনিস হয়, যেহেতু শাড়ি আমার অনেক লাগে, শাড়ি তো আমি সবার থেকে, মানে আমার মা, খালা, নানু, আপু, সবার থেকে আমি শাড়ি নিই। ইভেন শাড়ি, তাদের শাড়ি পরাও আমার শেষ। এখন শাড়ি পরতে হলে, এখন যখন আমার জন্মদিন আসে বা আমার কোনো স্পেশাল অকেশন আসে, সবাই আমাকে শাড়ি গিফট করে, জানো শাড়িটা কাজে লাগবে একদমই। আর এটা ভালোই লাগে। তুমি হচ্ছে ব্লগিং করা স্টার্ট করেছো, মানে কিভাবে আসলে ব্লগ করার প্রতি আগ্রহটা তৈরি হলো?
আসলে আগ্রহ বলতে কি অনেক জায়গায় যাচ্ছি, বিভিন্ন জায়গায়, তো দেখা যায় যে মাঝে মাঝে কোশ্চেন আসতো। আমি যখন গান গাইতাম তখন মাঝে মাঝে কমেন্ট বক্সেই কোশ্চেন আসতো যে আপু এটা কোন জায়গা, এটা কিভাবে যায়, এসব অনেক কোশ্চেন আসতো। তো সেখান থেকে আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, তো আলাদা আলাদা করে উত্তর দিতে পারছে, এটা একবারে দিয়ে দেওয়া হ্যাঁ, ভালো। তো একটু ট্রাই করে দেখি। তখন একটা চেষ্টা করলাম। আমার মনে হয় ফার্স্ট ব্লগ ছিল বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে, সেখান থেকে শুরু করলাম। তারপর দেখি ভালোই রিচ, সবাই অনেক প্রশংসা করছে, আবার সবাই অনেক কমেন্ট করছে, তো একটা ভালো রেসপন্স পেয়েছি। তখন একটু আগ্রহ তৈরি হলো যে ঠিক আছে তাহলে তো বানানো যায়। কিন্তু তারপরেও আমি এত অলস এই ব্লগ বানানোর দিক থেকে, আমি সেই যে ব্লগটা আপলোড দিয়েছি তাও আমি যখন ঘুরতে গেছি তার মনে হয় 3-4 মাস পরে আপলোড দিয়েছি। আচ্ছা। ইভেন আমার এখনো হচ্ছে আরেকটা ব্লগ আছে, সিলেটে গিয়েছিলাম অনেকদিন আগে, অনেকদিন কি 1 বছর আগে গিয়েছিলাম। সেই ব্লগটা আমি এডিট করব করে 1 এখনো বছর পার পর্যন্ত হয়ে হয়নি, গেছে। আবার ঘোরা অলরেডি শেষ হয়ে হ্যাঁ, গেল, আরেক এটার জায়গায় ব্লগ যে ঘোরাও কবে শেষ। পাবো আমরা। যাই হোক, আসলে পুষ্পিতা তোমার সাথে আড্ডা দিতে গেলে অনেক অনেক আড্ডা আছে, আমাদের অনেক অনেক গল্প আছে, কিন্তু সময় একেবারে শেষের দিকে চলে এসেছি। খুব ভালো থেকো পুষ্পিতা, সবসময় পুষ্পের মতন হাসি সবসময় যেন তোমার মুখে থাকে, তেমনটাই প্রত্যাশা করছি। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য তোমাকে বিশেষভাবে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকেও, সেই সাথে এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভির নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।